ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটিতে তোমরা যারা 7 সেমিস্টার হিস্ট্রি অনার্স বা মেজরে পড়াশোনা করছো এবং তোমাদের যে DS-17 পেপারটি রয়েছে হিস্টোগ্রাফি বা ইতিহাস চর্চা, এই পেপারটির সিলেবাস, সাজেশন এবং তার উত্তর নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। তাই তোমরা যারা 7 সেমিস্টারে অনার্সে পড়ছো তোমাদের জন্য ভিডিওটি খুবই কিন্তু গুরুত্বপূর্ণ। তোমাদের দুটি অনার্সের পেপার পড়তে হচ্ছে DS-16 এবং DS-17। 16 পেপারটিতে রয়েছে জাপানের ইতিহাস, যে পেপারটির সিলেবাস, সাজেশন, তার সমস্ত প্রশ্নের উত্তর আমি ইতিমধ্যে চ্যানেলে আপলোড করে দিয়েছি। ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটি প্লেলিস্টের লিঙ্ক পাবে, সেখানে তোমরা DS-16 পেপারটির সব কিছু অ্যান্সার পেয়ে যাবে। এখন আমরা দেখে নেব DS-17 যে পেপারটি রয়েছে, যার নাম হচ্ছে হিস্টোগ্রাফি। দেখো DS-17 ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি 7 সেমিস্টার হিস্ট্রি মেজর DS-17। পেপারটির নাম হচ্ছে ইতিহাস লিখন পদ্ধতি। ইতিহাসকে কিভাবে লিখতে হয় সেই লেখার পদ্ধতি রয়েছে, নির্দিষ্ট কিছু প্রিন্সিপাল নীতি বৈশিষ্ট্য রয়েছে, সেই বিজ্ঞানসম্মতভাবে ইতিহাস কিভাবে লিখতে হয় সেই লিখন পদ্ধতিটা কি, এবং ইতিহাস কাকে বলে, ইতিহাসের প্রকৃতি পরিধি কি, এটাই কিন্তু আমাদের মূল পেপারের নাম। এই পেপারটি তোমাদেরকে একটু ভালো করে জেনে নিতে হবে, কারণ সিলেবাসটা একেবারে নতুন। তোমরা এই পেপার এর আগে পড়োনি, এই প্রথম তোমরা এই পেপারের সামনাসামনি হচ্ছ। MA ডিগ্রিতে, বিভিন্ন ইউনিভার্সিটিতে MA ডিগ্রিতে এই পেপারটি পড়ানো হয়। প্রতিটা ইউনিভার্সিটিতে একটা করে পেপার থাকে এই হিস্টোগ্রাফির উপরে। সেই MA ডিগ্রির সেই পেপার তোমাদেরকে 7 পেপারে রাখা হয়েছে, মানে 7 সেমিস্টারে। যেহেতু এই সেমিস্টারটা অনেকটা রিসার্চের উপরে রয়েছে, তো তাই এই পেপারটা তোমাদের কিন্তু রাখা হয়েছে। তো দেখো এখানে লিখন পদ্ধতি, এটা যদি তোমরা একটু ভালো করে বুঝে নাও, সিলেবাসে মোট 5টি ইউনিট আছে, 5টা মডিউল বা ইউনিট আছে। সেই 5টি মডিউল যদি একটু ভালো করে বুঝে নাও তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, কোন মডিউল থেকে কি প্রশ্ন আসছে বুঝতে পারবে। আর যদি সিলেবাস না বোঝো তাহলে সব কিন্তু গোলমাল পেকে যাবে, কারণ এই সিলেবাসটা একেবারে নতুন তোমাদের জন্য। তো এটা কঠিনও পেপার, খুবই কঠিন বলা যায়, কারণ ইতিহাস চর্চার পেপার সহজ নয়। সব থিওরিটিক্যাল বিষয়, দার্শনিক তত্ত্ব এখানে রয়েছে, বিভিন্ন ঐতিহাসিকদের যে সমস্ত চিন্তা ভাবনা রয়েছে সেই সব নিয়েই কিন্তু এই পেপার। তাই ভালো করে সিলেবাস ভালো করে আগে বুঝতে হবে। এই ভিডিওটা যদি তোমরা শেষ পর্যন্ত দেখো স্কিপ না করে, তা আমার মনে হয় তোমরা সিলেবাস সম্পর্কে ক্লিয়ার একটা আইডিয়া হয়ে যাবে। আগে একটু সিলেবাস নিয়ে আলোচনা করছি খুব সংক্ষেপে, তারপরেই কিন্তু দেব এই পেপারের সাজেশন, DS-17 পেপারের সাজেশন। আর এখানে 17 পেপারের যে সাজেশন আছে, তোমাদের যে 50 নম্বরের পরীক্ষা, সেখানে 10 এবং 5 নম্বরের যে সমস্ত প্রশ্ন যে সাজেশনে আছে, সব প্রশ্নের উত্তর আমি ইতিমধ্যে চ্যানেলে আপলোড করে দিয়েছি। ভিডিও ডেসক্রিপশন বক্স ক্লিক করলেই তোমরা DS-17 পেপারের সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে। 2-1টি প্রশ্ন হয়তো বাকি থাকতে পারে, সেগুলো খুব দ্রুত তোমাদের সামনে নিয়ে আসবো তার অ্যান্সার। দেখো DS-17 পেপারে 5টি ইউনিট আছে। ইউনিটে আগে তাহলে কি দেখলাম আমরা, পেপারটির নাম কি দাঁড়ালো, হিস্টোগ্রাফি, অর্থাৎ ইতিহাস চর্চা। বাংলায় করলে ইতিহাস চর্চা, কিন্তু সেখানে বলছি যে লিখন পদ্ধতিটা কেমন ছিল, ইতিহাস লেখার ক্ষেত্রে ইতিহাসের অর্থ, মানে ইতিহাস কাকে বলে এবং তার প্রকৃতি পরিধি কি, ইতিহাস কোন কোন বিষয় নিয়ে ইতিহাস আলোচনা করে, বা ইতিহাসের মধ্যে কোন কোন বিষয়বস্তু অন্তর্ভুক্ত যেটাকে প্রকৃতি পরিধির মধ্যে পড়ে। তো এই আমাদের পেপারের নাম। দেখো এখানে একবার একটু বোর্ডে তোমরা একবার একটু ভালো করে দেখে নাও, 5টা মডিউল, 5টা লাইন এখানে লেখা আছে, 5টা মডিউল। ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3, ইউনিট 4, ইউনিট 5। ইউনিট 1-এ রয়েছে ইতিহাসের অর্থ, অর্থাৎ ইতিহাস কাকে বলে সেই বিষয়ের উপরে। তারপরে রয়েছে প্রাচীন ও মধ্যযুগের ইতিহাস লিখন পদ্ধতি। আমরা জানি ইতিহাসের যুগের 3টি ভাগ রয়েছে, প্রাচীনকাল, মধ্যকাল এবং আধুনিক কাল। তা প্রাচীনকাল থেকে ইতিহাস লেখা শুরু হয়েছে ইউরোপে। তা সেই প্রাচীনকালের ইতিহাস লেখা কেমন ছিল, মধ্যযুগের কেমন ছিল, আবার আধুনিক পাশ্চাত্য ইতিহাস লেখাটা কি, অর্থাৎ এখানে প্রাচীন মধ্যযুগ নিয়ে একটা ইউনিট করা হয়েছে, আর আধুনিক যুগের ইতিহাস লেখা নিয়ে একটা ইউনিট করা হয়েছে। আরেকটি ইউনিট করা হয়েছে দেখো, ইতিহাস লিখন পদ্ধতির সাম্প্রতিক বিকাশ। বর্তমানে ইতিহাস লেখার ক্ষেত্রে অনেক কিছু ডেভেলপ হয়েছে, প্রযুক্তির উন্নতির সাথে সাথে ইতিহাস লেখারও সিস্টেম অনেকটা পাল্টে গেছে। এই সাম্প্রতিককালে কি ডেভেলপমেন্ট হয়েছে সেটার উপরে একটা রয়েছে। আর শেষ যে ইউনিটটা রয়েছে শুধুমাত্র ভারতীয় ইতিহাস লিখন পদ্ধতি। ভারতীয় ঐতিহাসিকরা কিভাবে ইতিহাস লিখেছেন, সে প্রাচীনকাল, মধ্যকাল এবং আধুনিক কাল, 3 কাল ধরেই এক কথায় ভারতের ইতিহাস লেখার পদ্ধতি। ভারতীয়রা যে ইতিহাস নিয়ে চর্চা করেছেন তার উপরে রয়েছে এই ইউনিট। তাহলে 5টা ইউনিটে কি রয়েছে, প্রথম ইউনিটে ইতিহাসের সংজ্ঞা, প্রকৃতি, বৈশিষ্ট্য। দ্বিতীয় ইউনিটে রয়েছে প্রাচীন এবং মধ্যযুগের ইতিহাস লেখার পদ্ধতি। ইউনিট 3-তে রয়েছে আধুনিক কালের ইতিহাস লেখার পদ্ধতি।
ইউনিট 4-এ রয়েছে সাম্প্রতিককালে ইতিহাস লেখায় কি ডেভেলপমেন্ট হয়েছে, আর পঞ্চম ইউনিটে রয়েছে ভারতীয়দের ইতিহাস লেখার পদ্ধতি। এটা হচ্ছে ইউনিটগুলোর নাম। যদি ইউনিটের একটা করে নাম রাখি আমরা, তাহলে এই নামগুলো কিন্তু বেরোবে। এখন এর মধ্যে অসংখ্য বিষয় রয়েছে, যেমন ইতিহাসের অর্থ, মানে ইতিহাস কাকে বলে, হোয়াট ইজ হিস্ট্রি। একটা বইও রয়েছে এসকারের, হোয়াট ইজ হিস্ট্রি, ইতিহাস কাকে বলে। এটা একটা প্রথমেই বড় প্রশ্ন, ইতিহাস কাকে বলে বা ইতিহাসের সংজ্ঞা কিভাবে ঐতিহাসিকরা নিরূপণ করেছে। আচ্ছা, ইতিহাসের অর্থ হলো ইতিহাসের প্রকৃতি। ইতিহাস কি একটা বিজ্ঞানসম্মত বিষয় না বিজ্ঞান নয়? হিস্ট্রি ইজ এ সায়েন্স, এটা একটা প্রশ্ন। ইতিহাস বিজ্ঞান কিনা, অর্থাৎ ইতিহাসের প্রকৃতির মধ্যে কোন কোন বিষয় পড়ে। সমাজবিজ্ঞান বলে যে বিষয়টা রয়েছে বা সমাজবিদ্যার অন্যান্য যে সমস্ত শাখা রয়েছে, যেমন রাষ্ট্রবিজ্ঞান, ভূগোল, সাহিত্য, এই সমস্ত বিষয়ের সাথে ইতিহাস কতটা সম্পর্কিত, ইতিহাসের সাথে এদের সম্পর্ক কি, ইতিহাসের সাথে ভূগোলের সম্পর্ক কি, ইতিহাসের সাথে সমাজবিদ্যা সোশিওলজির সম্পর্ক কি, ইতিহাসের সাথে রাষ্ট্রবিজ্ঞানের সম্পর্ক কি, এই সব কিছু কিন্তু পড়ছে এই প্রকৃতির মধ্যে, পরিধির মধ্যে। ইতিহাস দর্শন, ইতিহাস লিখতে গেলে আমরা কিভাবে লিখব, বিজ্ঞানসম্মত পদ্ধতিতে লিখব, তাহলে সেই বিজ্ঞানসম্মত পদ্ধতিতে ইতিহাস লেখার পদ্ধতিটা কি, সেটা একটা প্রশ্ন এই দর্শনের মধ্যে পড়ে। এবং ইতিহাস লিখতে গেলে যে তথ্যের দরকার, যে সোর্স, উপাদানের প্রয়োজন, সেই তথ্যও কতটা গুরুত্বপূর্ণ। এবং ইতিহাস লিখতে গেলে সেই তথ্যটাকে বিশ্লেষণ করার ব্যাপার আছে, ব্যাখ্যা করার ব্যাপার আছে, তাহলে সেই ব্যাখ্যা করার বিষয়টাও কতটা গুরুত্বপূর্ণ। অর্থাৎ ইতিহাস লেখার ক্ষেত্রে তথ্য এবং ব্যাখ্যা কি গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে। ইতিহাস লেখার যে উপাদানগুলো রয়েছে, সাহিত্যিক উপাদান, প্রত্নতাত্ত্বিক উপাদান, সেগুলো কি, এগুলোর বাইরেও তো আরো অনেক উপাদান রয়েছে, যেমন মৌখিক উপাদান, ওরাল হিস্ট্রি বলি আমরা, যে মৌখিক উপাদান কি, ইতিহাসের বিভিন্ন দর্শন, অভিজ্ঞতাবাদ, প্রত্যক্ষবাদ, উপযোগবাদ, এই সমস্ত দর্শন নিয়ে রয়েছে ইতিহাসের এই অংশে। এরপরে যখন হচ্ছে বস্তুনিষ্ঠতা, অর্থাৎ বাস্তব ক্ষেত্রে ইতিহাস কতটা প্রাসঙ্গিক এবং ইতিহাসের যে বিজ্ঞানসম্মত পদ্ধতিতে ইতিহাস লেখা হয়, অর্থাৎ বস্তুনিষ্ঠভাবে লেখা হয়, একেবারে যে মূল যে বিষয় বা অরিজিনাল যে ঘটনার যে সত্যাসত্য বিচার করা, তাকে আমরা বলছি বস্তুনিষ্ঠতা, বিজ্ঞানসম্মত পদ্ধতিতে ইতিহাস লেখা। তো এই সমস্ত দিক রয়েছে এই ইউনিট 1-এ। যা বললাম প্রতিটাই কিন্তু এক একটা বড় বড় প্রশ্ন এই ইউনিটে রয়েছে। এরপরে দেখো রয়েছে ইউনিট 2, প্রাচীনকাল মধ্যযুগ ইতিহাস লেখার পদ্ধতি। মূলত এটা ইন্ডিকেট করছে পাশ্চাত্যে, মানে পাশ্চাত্য সভ্যতার দিকে, ইউরোপের দিকে। ইউরোপে প্রাচীনকালে কিভাবে ইতিহাস লেখা হয়েছিল আমরা জানি যে গ্রিক দেশের ঐতিহাসিকরা এবং রোমের ঐতিহাসিকরা কিন্তু প্রাচীনকালে ইতিহাস লেখা শুরু করেন। সর্বপ্রথম ইতিহাস লিখেছিলেন হেরোডোটাস, তাই তাকে বলা হয় ইতিহাসের জনক। পরবর্তীকালে থুকিডিডিসও কিন্তু ইতিহাস লিখেছিলেন। এনারা লিখেছিলেন মূলত গ্রিসের ইতিহাস। গ্রিসে যে পেনোপলিসীয় যুদ্ধ হয়েছিল, তোমরা এর আগের সেমিস্টারগুলোতে পড়েছিলে, সেই সেকেন্ড সেমিস্টারে, সেই পেনোপলিসীয় যুদ্ধের ইতিহাস লিখেছিলেন থুকিডিডিস, হেরোডোটাস। তো এনারা কিন্তু বিজ্ঞানসম্মত পদ্ধতিতে ইতিহাস লিখেছিলেন, অর্থাৎ এনারাই প্রথম ইতিহাস লেখার সূত্রপাত করেন বিজ্ঞানসম্মতভাবে। আগে হয়তো অনেকে লিখতে পারেন, কিন্তু সেগুলো বিজ্ঞানসম্মত পদ্ধতিতে নয়। তথ্য, ব্যাখ্যা বা উপাদানকে সংগ্রহ করে সেগুলো বিচার বিশ্লেষণ করে একটা সিদ্ধান্তে আসা, এটাই হচ্ছে ইতিহাস লেখার পদ্ধতি। কিন্তু সেই পদ্ধতি কিন্তু এর আগে অবলম্বন করেননি হেরোডোটাস, থুকিডিডিসের আগে কেউ, তাদের থেকেই শুরু। তাহলে প্রাচীনকালে আমরা কি পড়ব, রোমের বা গ্রিসের যে ইতিহাস লেখার পদ্ধতি হেরোডোটাস, থুকিডিডিসের, সেটা পড়ব। পাশাপাশি যে খ্রিস্টান ধর্ম ছিল সেই সময়, খ্রিস্টান ধর্মের ইতিহাস লেখা শুরু হয়, শুধুমাত্র ধর্মের ইতিহাস লেখা শুরু হয়, যাকে আমরা বলি অগাস্টিয়ান দর্শন। সেই অগাস্টিয়ান দর্শনের দ্বারা প্রভাবিত হয়ে খ্রিস্টান ধর্মের যে ইতিহাস লেখা শুরু হয়, যাকে আমরা বলি খ্রিস্টান হিস্টোগ্রাফি, সেটাও আমাদেরকে পড়তে হচ্ছে। মধ্যযুগে, তা আমরা জানি মধ্যযুগের শেষ দিকে নবজাগরণ হয়, নবজাগরণের ভিতর দিয়ে নতুন করে জ্ঞানের আলো স্ফুরণ ঘটে, সাহিত্য সংস্কৃতিতে তার প্রভাব পড়ে, বিজ্ঞানে প্রভাব পড়ে, বিভিন্ন মনীষীরা তাদের লেখনীর মাধ্যমে সেই সমস্ত দিক তুলে ধরেন। তো এই যুগে ইতিহাস লেখার ক্ষেত্রেও একটা অভিনব পদ্ধতি উঠে আসে এবং নতুন করে ইতিহাস লেখা শুরু হয়।
মধ্যযুগে কারা ছিলেন? সেই জ্ঞানদীপ্ত যুগের যারা ঐতিহাসিক ছিলেন তাদের ইতিহাস কিন্তু আমাদেরকে এখানে পড়তে হবে। জ্ঞানদীপ্তির যুগে ইতিহাসের কি পরিবর্তন হচ্ছে, বা মানবতাবাদী যারা ছিলেন রেনেসাঁসের পিরিয়ডে, সেই মানবতাবাদীরা ইতিহাস কিভাবে লিখেছেন, তাদের দৃষ্টিতে ইতিহাসটা কেমন ছিল। তো এই দুটি বিষয় নিয়ে আমরা পড়ছি কিন্তু এই ইউনিটটায়। ইউনিট 2-তে। ইউনিট 3-তে দেখো আধুনিক পাশ্চাত্য ইতিহাস লিখন পদ্ধতি। আধুনিক কালে ইতিহাস কিভাবে লেখা হচ্ছে। দেখো আধুনিক কালের ইতিহাস প্রথম সূত্রপাত করছেন একেবারে বিজ্ঞানসম্মত পদ্ধতিতে সঠিকভাবে ইতিহাস লেখা আধুনিক কালে শুরু করছেন জার্মানির বার্লিনের ভন র্যাঙ্কে। তা ভন র্যাঙ্কে কিভাবে ইতিহাস লিখেছিলেন, তার ইতিহাস দর্শনটা কেমন ছিল, এটা একটা বড় প্রশ্ন। এবং তিনি ইতিহাস লেখার ক্ষেত্রে একটা বিপ্লব ঘটান, যাকে আমরা বলি বার্লিন বিপ্লব। সেই বার্লিন বিপ্লব পড়তে হবে। পাশাপাশি এই সময় ফ্রান্সে অ্যানালস বলে একটি ঐতিহাসিক গোষ্ঠী ছিল, ফান্নাল ব্রোদেল, মার্ক ব্লক, এনারা সেই গোষ্ঠী, লুসিয়ান ফেব্রে, এনারা ছিলেন এই অ্যানালস, এই যে প্রতিষ্ঠানটা, ঐতিহাসিক প্রতিষ্ঠান বা ঐতিহাসিকদের প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের প্রাণপুরুষ। তা এই অ্যানালস স্কুলের ইতিহাস চর্চা কেমন ছিল এবং এনাদের ভূমিকাটা কি। পাশাপাশি আধুনিক কালে বিভিন্ন যে ঐতিহাসিকরা উঠে এসেছেন বিভিন্ন দেশ থেকে, যেমন ফ্রান্সে রয়েছেন বিভিন্ন ঐতিহাসিক, তারা ফরাসি বিপ্লবকে কিভাবে ব্যাখ্যা করছেন। আমেরিকার ঐতিহাসিকরা আমেরিকার ইতিহাস চর্চা কিভাবে করছেন। ইংল্যান্ডে যে ইপি থমসন, তিনি কিভাবে শ্রমজীবী মানুষের ইতিহাস লিখছেন। এইভাবে আমাদেরকে কিন্তু পড়তে হবে। ক্রিস্টোফার হিল, যিনি ইংল্যান্ডের সামাজিক ইতিহাস লিখেছেন, তিনি কিভাবে লিখেছেন। ইংল্যান্ডের গৃহযুদ্ধের প্রকৃতি কেমন ছিল তা নিয়ে কিন্তু টনি, জিওফ্রে টনি, তিনি কিভাবে ইংল্যান্ডের গৃহযুদ্ধকে ব্যাখ্যা করেছেন। এরকম বিভিন্ন দিক রয়েছে কিন্তু এই আধুনিক পাশ্চাত্য ইতিহাস লিখন পদ্ধতির মধ্যে, এবং এগুলো আমাদের পড়তে হবে। বিভিন্ন ঐতিহাসিকদের উপরে বড় বড় প্রশ্ন পড়তে হবে। র্যাঙ্কে, ভিকো, নেইবুর, ইপি থমসন, স্কার, যিনি হোয়াট ইজ হিস্ট্রি লিখছেন, এছাড়া ক্রিস্টোফার হিল, লুসিয়ান ফেব্রে, মার্ক ব্লক, মরিস ডব। মরিস ডব বিখ্যাত কেন? মরিস ডব বিখ্যাত ছিলেন পুঁজিবাদের যে উত্তরণ ঘটেছিল মধ্যযুগে, সামন্ততন্ত্রের অবসান ঘটিয়ে পুঁজিবাদের উত্তরণ ঘটে, অর্থাৎ পৃথিবীতে আবির্ভাব ঘটে পুঁজিবাদ, তার ব্যাখ্যাটা তিনি দিয়েছিলেন মরিস ডব। তা সেটা তিনি কিভাবে দিয়েছেন। কার্ল মার্কস ইতিহাসকে কিভাবে দেখেছেন, কার্ল মার্কসের যে ঐতিহাসিক বস্তুবাদ ইতিহাসের, সেটা কি। এই সমস্ত দিক নিয়ে আমাদেরকে পড়তে হচ্ছে আধুনিক পাশ্চাত্য ইতিহাস লিখন পদ্ধতির মধ্যে। এরপরে দেখো রয়েছে ইতিহাস লিখন পদ্ধতির সাম্প্রতিক বিকাশ। তা সাম্প্রতিককালে বিভিন্ন জাতিগোষ্ঠীর ইতিহাস লেখা শুরু হয়েছে, পরিবেশের ইতিহাস লেখা শুরু হয়েছে, বিজ্ঞানের ইতিহাস লেখা শুরু হয়েছে, প্রযুক্তির ইতিহাস লেখা শুরু হয়েছে, চিকিৎসাবিদ্যার ইতিহাস লেখা শুরু হয়েছে, যেগুলো আগে ছিল না। এগুলো নিয়ে কিন্তু আগে লেখা হয়নি। বিজ্ঞান কিভাবে, বিজ্ঞানের আবির্ভাব হলো এবং কিভাবে বিবর্তিত হতে হতে আজকে একটা বিরাট রূপ ধারণ করেছে। চিকিৎসাবিদ্যার ক্ষেত্রেও তাই, কিভাবে চিকিৎসাবিদ্যার আবির্ভাব হলো এবং বর্তমানকালে তার আপডেট কি। এই যে ইতিহাস লেখা, এই চিকিৎসাবিদ্যার উপরে, পরিবেশের উপরে, জলবায়ুর উপরে, বিজ্ঞানের উপরে, চিকিৎসার উপরে, বিভিন্ন জাতিগোষ্ঠীর উপরে, নিম্নবর্গের মানুষদের উপরে, এইগুলোই হচ্ছে সাম্প্রতিককালের ইতিহাস লেখার পদ্ধতি বা নতুন যে বিকাশ বা নতুন যে সাম্প্রতিককালে যে ধারা, এগুলোকে কেন্দ্র করেই গড়ে উঠেছে। তো এই বিষয়টা আমাদেরকে পড়তে হচ্ছে ইউনিট 4-এ। ইউনিট 5-এ কি পড়তে হচ্ছে? ভারতীয় ইতিহাস লিখন পদ্ধতি। ভারতীয়রা ইতিহাস লিখেছে সেই প্রাচীনকাল থেকে, মধ্যযুগেও লিখেছেন, আধুনিক কালেও লিখেছেন। এই বিষয়টা কেমন দাঁড়াবে? দেখো প্রাচীনকালে ভারতীয়দের মধ্যে ইতিহাসের বোধ ছিল কিনা, এটাই একটা প্রথম বড় প্রশ্ন। রমেশচন্দ্র মজুমদার বলছে হ্যাঁ বোধ ছিল, কিন্তু সেগুলোকে, ইতিহাসের উপাদানগুলোকে একত্রিত করে বিজ্ঞানসম্মত পদ্ধতিতে ইতিহাস লেখা, এই যে উদ্যোগ, এটা কেউ নেয়নি। এই কারণে প্রাচীনকালে ভারতীয়রা ইতিহাস লেখেন। যা লিখেছে সব রাজরাজাদের কাহিনী, তাদের ব্যক্তিগত ডায়েরি লিখেছেন, এবং তাদের হয়ে তাদের এই সমস্ত লেখকরা অনেক গলাবাজি করেছেন বা তাদের পক্ষপাতিত্ব দেখিয়েছে। যেমন বাণভট্টের হর্ষচরিত, বাণভট্ট রাজা হর্ষবর্ধনের কৃতিত্ব সেখানে লিখেছেন, বেশি বেশি করে লেখা হয়েছে সেখানে, ঐতিহাসিকরা মনে করছেন যারা সমালোচনা করছেন। বা এলাহাবাদ প্রশস্তি রয়েছে হরিসেনের, সমুদ্রগুপ্তের এলাহাবাদ প্রশস্তি। হরিসেন সমুদ্রগুপ্তের দিগ্বিজয়ের কাহিনী অনেক ফলাও করে এখানে লিখেছেন। তাই এগুলো পক্ষপাত দুষ্ট। প্রকৃত ইতিহাস লেখার গ্রন্থ ভারতবর্ষে হয়েছে 1150 সালে কাশ্মীরের পণ্ডিত কলহন লিখেছিলেন রাজতরঙ্গিনী। এই গ্রন্থটাই
সর্বপ্রথম বিজ্ঞানসম্মত পদ্ধতিতে লেখা এবং ইতিহাস গ্রন্থের মর্যাদা পেয়েছে। তা প্রাচীনকালের এই সমস্ত দিক আমাদেরকে পড়তে হচ্ছে এবং প্রাচীনকালে যে বিভিন্ন ইতিহাসমূলক সাহিত্য আছে, যেমন বৈদিক সাহিত্য, জৈন বৌদ্ধ ধর্মের গ্রন্থ, হিন্দু ধর্মের গ্রন্থ, রামায়ণ মহাভারত পুরাণ, এই সমস্ত দিকগুলো আমাদেরকে কিন্তু এখানে পড়তে হবে এবং ইতিহাস লেখার যে সাহিত্যিক উপাদান রয়েছে সেগুলো পড়তে হচ্ছে। মধ্যযুগ কোন সময়টা? সুলতানি যুগ এবং মুঘল যুগ। তা সুলতানি যুগের অনেক ঐতিহাসিক আছেন, জিয়াউদ্দিন বার্নির কথা বলা যায়, তার ইতিহাস দর্শন, আমির খসরু রয়েছেন, তার ইতিহাস লেখার পদ্ধতি, ইবন বতুতা রয়েছেন, তিনি ইতিহাস লিখে গেছেন। এই সমস্ত দিকটা আমাদেরকে পড়তে হচ্ছে। আর মুঘল যুগের বিভিন্ন যে জীবনীমূলক গ্রন্থ রয়েছে, যেমন বাবরনামা, জাহাঙ্গীরনামা, শাহজাহাননামা, এইগুলো কিভাবে লেখা হয়েছিল, বা এই সময় যে বিদেশি পর্যটকরা ভারতবর্ষে এসেছিলেন, যেমন মানুচি বা বার্ন নিয়ে এসে ট্রাভেল অফ দ্য মুঘল লিখে গেছেন, এই সমস্ত গ্রন্থ, বা ইউরোপীয় পর্যটকরা এসে যে সমস্ত গ্রন্থ লিখেছেন, অর্থাৎ ইউরোপীয় পর্যটকদের ভারত বিবরণ, এগুলো আমাদেরকে মধ্যযুগে পড়তে হচ্ছে। এবং মধ্যযুগে মুঘল যুগে আবুল ফজল ছিলেন বিখ্যাত ঐতিহাসিক, তিনি আকবরনামা, আইনি আকবরী লিখেছেন, আরও অনেক গ্রন্থ লিখেছেন, যেমন রুকাইতে আবুল ফজল, ইনসাই আবুল ফজল। তো এই যে তার ইতিহাস চর্চা, তিনি তো মুঘল যুগের শ্রেষ্ঠ ঐতিহাসিক, মানে তার নিজস্ব ইতিহাস লেখার ধ্যান ধারণা ছিল। তা সেটা কেমন ছিল? বড় প্রশ্ন। আবুল ফজলের ইতিহাস চর্চা, পাশাপাশি এখানে বদাউনি রয়েছেন, আব্দুল কাদির বদাউনি, তাবাকাতিন লিখেছিলেন। তো এই সমস্ত ঐতিহাসিকদের নিয়ে আমাদেরকে পড়তে হচ্ছে মধ্যযুগে। আর আধুনিক কালের ঐতিহাসিকরা কিভাবে ইতিহাস লিখেছে, যেমন আমাদের দেশে আধুনিক কালের ঐতিহাসিকরা রয়েছেন রমেশচন্দ্র মজুমদার, যদুনাথ সরকার, সতীশচন্দ্র রয়েছেন, ইরফান হাবিব রয়েছেন, আরও অনেক ঐতিহাসিকরা রয়েছেন, ডিডি কোশাম্বী, দামোদর ধর্মানন্দ কোশাম্বী রয়েছেন, রবিলা থাপার সামন্ততন্ত্র উনি লিখেছেন, হরবংশ মুখিয়া রয়েছেন, ডিএনএ যাদব রয়েছেন, ডিএনএ ঝা রয়েছেন, এরকম অনেকে রয়েছে, রণবীর চক্রবর্তী রয়েছেন। তা এই সমস্ত ঐতিহাসিকরা কিভাবে আধুনিক কালের ইতিহাস নিয়ে চর্চা করছেন সেটাও আমাদেরকে এই ইউনিটে পড়তে হবে। তো এই ছিল মোট 5টি ইউনিট, ইউনিট 1, 2, 3, 4, 5। 1-এ ইতিহাস কাকে বলে, তার সংজ্ঞা, প্রকৃতি, পরিধি, তার দর্শন, এগুলো। ইউনিট 2-তে প্রাচীনকালে এবং মধ্যকাল যুগে ইউরোপে কিভাবে ইতিহাস চর্চা হয়েছে, প্রাচীনকালে যে গ্রিক, রোম, আর মধ্যযুগে নবজাগরণের পিরিয়ডে, রেনেসাসের পিরিয়ডে মানবতাবাদীরা, জ্ঞানোদীপ্তীয় যুগের মানবতাবাদীরা কিভাবে ইতিহাস লিখেছে। ইউনিট 3-তে আধুনিক কালের পাশ্চাত্য ঐতিহাসিক, বিশেষ করে ভন র্যাঙ্কে, ভিকো, ফুকো, মিশেল ফুকো, ব্রোদেল, ফার্নাল ব্রোদেল, মার্ক ব্লক, মরিস ডক, কার্ল মার্কস, ইপি থমসন, ক্রিস্টোফার হিল, এনারা কিভাবে ইতিহাস চর্চা করেছেন এবং এনারা যে সমস্ত বিষয় নিয়ে গবেষণা করেছেন তার সেই দিকটা তিনি হচ্ছেন দিকপাল। তাদের সেই বিশেষ বিশেষ গবেষণার দিকগুলো নিয়ে কিন্তু আমাদেরকে এখানে পড়তে হবে। ইউনিট 4-এ কি রয়েছে? ইতিহাস লেখার সাম্প্রতিক কালে যে বিকাশ, জাতিভিত্তিক ইতিহাস লেখা, প্রযুক্তি, বিজ্ঞান, চিকিৎসাবিদ্যা, পরিবেশ, এগুলোর উপরে যে ইতিহাস লেখা বর্তমান কালে শুরু হয়েছে সেই দিকটা। এবং ইউনিট 5-এ ভারতীয় ইতিহাস লিখন পদ্ধতি, প্রাচীনকাল, মধ্যকাল এবং আধুনিক কালের ইতিহাস লেখা, প্রাচীন ভারতবর্ষে কি আছে তার উপরে 5 নম্বর ইউনিট। তো এই ছিল 5টি মডিউল বা 5টি ইউনিট, এই সিলেবাস। এটাকে একটু ভালো করে শুধু মাথায় রাখবে, তাহলে তোমরা কোন জায়গা থেকে কখন কি প্রশ্ন কলেজের স্যাররা পড়াচ্ছেন বা তোমাদের পড়তে হচ্ছে, আমি কোন প্রশ্ন দিচ্ছি, অ্যান্সার সব কিন্তু তোমরা বুঝতে পারবে একেবারে জলের মতো। পেপারটা কঠিন আছে কিন্তু একটু বুঝে পড়লে কিন্তু সোজা, এবং প্রতিটা প্রশ্নের উত্তর যদি তোমরা বুঝে না পড়ো একটা বিষয় মনে রাখতে পারবে না। এজন্য এই প্রশ্নগুলোর উপরে যে অ্যান্সার ভিডিওগুলো আমি দিয়েছি সেই লেকচারটা একটু তোমরা শুনবে, যদি তোমাদের মনে হয় তাহলে তোমরা ব্যাপারটা বুঝতে পারবে, এবং 10 বা 15 বা 5 নম্বরের যে অ্যান্সার 500 ওয়ার্ড 1000 ওয়ার্ডের সেগুলো তোমরা মুখস্থ করতে পারবে। তাই এই ছিল সিলেবাস। এবার আসছি সাজেশনে যাওয়ার আগে এটা বলবো যে সাজেশনের কিন্তু বেশিরভাগ প্রশ্নের উত্তর আমি ইতিমধ্যে চ্যানেলে আপলোড করে দিয়েছি। ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি তোমরা যা 7 সেমিস্টারে পড়ছো, তোমাদের দুটো যে পেপার 16-17 দুটো পেপারেরই সমস্ত প্রশ্নের উত্তর এই চ্যানেলে পেয়ে যাবে। তোমরা দুটো প্লেলিস্ট ক্লিক করলেই, দুটো ভিডিওর দুটো প্লেলিস্ট, মানে দুটো পেপারের দুটো আলাদা আলাদা আমি ভিডিও দিয়েছি সিলেবাস সাজেশনে, তার প্লেলিস্ট ক্লিক করলেই বা ডেসক্রিপশন বক্স ক্লিক করলেই তোমার সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে। তো এখন আমি অন স্ক্রিনে তুলে ধরছি ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি 7 সেমিস্টার হিস্ট্রি মেজর DS 17 ইতিহাস চর্চার উপরে এই পেপারটির 2026-এর ফাইনাল সাজেশন, যে জায়গা থেকে তোমরা খাতায় নোট ডাউন করবে। ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি 7 সেমিস্টার হিস্ট্রি মেজর DS 17 সাজেশন 2026 গ্রুপ সি, যেখানে 10 নম্বরের প্রশ্নের উত্তর লিখতে হবে। তো দেখো, প্রথম প্রশ্ন, ইতিহাসের সংজ্ঞা নিরূপণ করো। পরেরটি মানে হোয়াট ইজ হিস্ট্রি, এই বিষয়টাকে কেন্দ্র করে ইতিহাসের সংজ্ঞা নিরূপণ করো। ইতিহাসের প্রকৃতি ও পরিধি আলোচনা করো।
ইতিহাস ও সমাজবিজ্ঞানের সম্পর্ক আলোচনা করো। পরেরটি প্রাচীন গ্রিস ও রোমের ইতিহাস চর্চা, বিশেষ করে থুকিডিডিস ও হেরোডোটাসের ইতিহাস চর্চা। পরেরটি মধ্যযুগে খ্রিস্টান ইতিহাস চর্চা সম্পর্কে আলোচনা করো। পরেরটি আধুনিক বিজ্ঞানসম্মত ইতিহাস লেখার পদ্ধতি লেখো। পরেরটি ভন র্যাঙ্কের ইতিহাস চর্চার পদ্ধতি আলোচনা করো। পরেরটি নিবুরের ইতিহাস দর্শন আলোচনা করো। পরেরটি কার্ল মার্কসের ঐতিহাসিক বস্তুবাদ আলোচনা করো। পরেরটি রয়েছে অ্যানালস স্কুলের ইতিহাস চর্চায় লুসিয়ান ফেব্রে, মার্ক ব্লক এবং ফার্নাল ব্রোদেলের ভূমিকা কী ছিল। পরেরটি পরিবেশ ইতিহাস চর্চা সম্পর্কে লেখো। পরেরটি প্রাচীনকালে ভারতীয়দের ইতিহাস চেতনা কী ছিল। পরেরটি নিম্নবর্গীয় ইতিহাস চর্চায় আধুনিক ভারতীয় দৃষ্টিভঙ্গি আলোচনা করো। পরেরটি বিভিন্ন ঐতিহাসিক সূত্রগুলো কি, মুদ্রিত প্রাথমিক সূত্র কতটা গুরুত্বপূর্ণ। পরেরটি চিরায়ত ইতিহাস রচনার বৈশিষ্ট্য হেরোডোটাস, থুকিডিডিস। অ্যাকচুয়ালি এটা প্রাচীনকালের যে ইতিহাস চর্চা যেটা এর আগে প্রশ্নে বলা হয়েছে সেটাই কিন্তু এখানে রয়েছে, একটু ঘুরিয়ে এইভাবে আসতে পারে, এটা রিপিট হয়েছে প্রশ্নটা। পরেরটি দেখো ষোড়শ শতকে মানবতাবাদীরা ইতিহাসের ধারণায় কী রূপান্তর ঘটায়। পরেরটি অষ্টাদশ শতকের ইতিহাসবিদরা ইতিহাসের ধারণায় কী পরিবর্তন ঘটায়। ষোড়শ শতকের মানবতাবাদী, অষ্টাদশ শতকের বিদরা কীভাবে ইতিহাসের ধারণায় পরিবর্তন ঘটাচ্ছে, এই দুটোর মধ্যে একটা কিন্তু পরীক্ষায় আসবে। পরেরটি দেখো ভিকোর ইতিহাস রচনার পদ্ধতি আলোচনা করো। তো এখানে 18টা প্রশ্ন রয়েছে, তোমরা প্রথম দিক থেকে 10-12টা প্রশ্ন পড়বে, তার মধ্যেই আশা করি কমন পেয়ে যাবে। এই সমস্ত প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে ভিডিওর ডেসক্রিপশন বক্সের প্লে লিস্টের লিঙ্ক থেকে। গ্রুপ বি, যেখানে 5 নম্বরের টিকা প্রশ্ন লিখতে হবে, ঊনবিংশ শতকে ফরাসি ইতিহাস রচনার মূল প্রবণতাগুলি লেখো। দেখো এটা 5 নম্বরের প্রশ্ন দেওয়া হয়েছে, ঠিক এগুলো কিন্তু 10এও আসতে পারে। ঊনবিংশ শতকে ইতিহাস কি প্রগতির ধারণার মূল বাহক ছিল। ইংল্যান্ডের সামাজিক ইতিহাস রচনায় ট্রেভেলিয়ানের অবদান। মরিস ডব কিভাবে পুঁজিবাদী অর্থনীতির ব্যাখ্যা করেছেন। এই দুটো প্রশ্নই 10-এ আসতে পারে। 17 শতকে ইংল্যান্ডের বিপ্লব সম্পর্কে টনির বক্তব্য লেখো। মানসিকতার ইতিহাস বলতে কী বোঝো। পরেরটি ব্রিটেনের সামাজিক ইতিহাস রচনায় ক্রিস্টোফার হিলের অবদান। পরেরটি ব্রিটেনের বামপন্থী ঐতিহাসিক এরিক হবসবমের মূল্যায়ন করো। পরেরটি প্রাচ্যবিদ্যা কিভাবে ভারতের নবজাগরণে সাহায্য করেছিল। পরেরটি দার্শনিক মিলের প্রাচ্যদেশীয় স্বৈরতন্ত্রের তত্ত্বটি ব্যাখ্যা করো। পরেরটি ভূদেব মুখোপাধ্যায়ের ইতিহাস চর্চা আলোচনা করো। পরেরটি স্বামী বিবেকানন্দর নতুন ভারত দর্শন সম্পর্কে লেখো। পরেরটি মার্ক্সীয় দৃষ্টিতে ভারতের ইতিহাস বর্ণনা কিভাবে করা হয়েছে। পরেরটি রমেশচন্দ্র দত্ত কিভাবে সাম্রাজ্যবাদী অর্থনীতি সমালোচনা করেছেন। পরেরটি 18 শতকের ভারত প্রসঙ্গে টিকা লিখুন। পরেরটি ভারতের সমাজতন্ত্রের বিকাশ প্রসঙ্গে একটি রচনা লিখুন। পরেরটি দেখো রয়েছে শেষ প্রশ্ন, পশ্চিম এশিয়ার ইতিহাস রচনায় ইবন খালদুনের ভূমিকা আলোচনা করো। এখানেও 17টা প্রশ্ন রয়েছে, তোমরা প্রথম দিক থেকে 10-12টা প্রশ্ন পড়বে, তার মধ্যে আশা করি কমন পাবে। এই সমস্ত প্রশ্নের উত্তর চ্যানেলে আপলোড করা আছে, ভিডিও ডেসক্রিপশন বক্সে ক্লিক করলেই তোমরা অ্যান্সারগুলো পেয়ে যাবে। এই প্রশ্নগুলো ঠিক এইভাবেই তোমরা যদি বাংলায় ইউটিউবে লিখে সার্চ করো তাহলেও আমার অ্যান্সার পাবে। দেখা হচ্ছে অন্য ভিডিওতে।